আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। ৫ থেকে ৬ লাখ টাকা দিয়েও বিমান টিকিট সংকটে মালয়েশিয়া যেতে পারলেন না প্রায় ৩০,০০০ বাংলাদেশি কর্মী। গতকাল ছিল দেশটিতে বিদেশি কর্মীদের ঢোকার শেষ সময়সীমা। তাই বিমানবন্দরে হাজারো কর্মী মালয়েশিয়ায় প্রবেশের সময় বাড়াতে সরকারকে উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা। ট্রাভেল এজেন্টদের সংগঠন আটা বলছে, এজেন্সি আর এয়ারলাইন্সগুলোর অতি মুনাফার কারণে এমনটা হয়েছে। মাহবুব কবির চপলের রিপোর্ট। বিমানবন্দরে প্রিয়জনকে হাসি মুখে বিদায় জানাতে এসেছিলেন স্বজনরা, কিন্তু ফিরতে হলো একরাশ হতাশা আর অনিশ্চয়তা নিয়ে। শুক্রবার মধ্যরাত থেকে বিদেশি কর্মী নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া। যদিও ঘোষণা আগে ছিল, তারপরও শেষ দিকে কর্মী পাঠাবার তৎপরতা শুরু করে এজেন্সিগুলো। শুরু হয় প্লেনের টিকিট সংকট। লাখ টাকা দিয়েও টিকিট পাননি প্রায় ৩০,০০০ কর্মী। এতে ৭ লাখ টাকা দিয়েও মালয়েশিয়া যেতে পারলেন না তারা। আমরা উদ্যোগ নিয়ে আসছি যে আমরা যাবো মালয়েশিয়াতে, এটাই আমাদের স্বপ্ন। 4 দিন হচ্ছে আসছি। আজকে বললো যে আপনারা এয়ারপোর্টে দাঁড়ান, আমরা আসতেছি, টিকিট আপনাদের ফোনে ফোনে আসবে। অপেক্ষা করছি, ফোন নিয়ে বসে আছি, কখন আসবে। অমুক তারিখে আপনাকে ফ্লাইট, অমুক তারিখে কাগজপত্র আসতেছে, কোনো কাজে যাইয়েন না। এইভাবেই আমরা একটা বছর 5 লক্ষ টাকা 5.5 লক্ষ টাকা দেওয়া হয়েছে দালালের হাতে। আরো কমসে কম 4 লক্ষ টাকার বাড়ি বসে ঋণ হওয়া হয়েছে। 5,55,000 টাকা দেওয়া হয়েছে। বন্দুক থুইছে, ওই লাভে আনা হয়েছে, বিভিন্ন মানুষের কাছে ধারণা হয়েছে। মানবিক দিক বিবেচনা করে মালয়েশিয়া যাবার সময় বাড়াতে সরকারকে উদ্যোগ নেয়ার দাবি ভুক্তভোগীদের। আমার 2 ভরি স্বর্ণ বন্দুক আছে, আমার জমি আছে, আমার একটা গাভী ছিল, গাভী বিক্রি করছি। এখন এই সমস্ত করার পর, টাকা সংগ্রহ করার পর আমি তো এখন স্থির থাকতে পারতেছি না। 2-3 বছর ঘুরে টাকা পয়সা দিয়ে কিচ্ছু করে নাই, অনেক দারিদ্র হয়ে গেছে। যার কারণে যদি কয়েকদিন সময় বাড়ায় তাহলে প্রত্যেকটা লোকে যাইতে পারবে। এর আগে যারা কুয়ালালামপুর বিমানবন্দরে পৌঁছেছেন তারাও অমানবিক আচরণের শিকার হয়েছেন। নিয়োগকর্তার যোগাযোগ ছাড়া দেশে ফেরত পাঠানোর হুমকিও দেওয়া হয় তাদের। দেশটির সংবাদ মাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়, এসব কর্মী কাজ না পেলে ঋণের চাপে আধুনিক দাসত্বের শিকার হবেন। দায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে শাস্তির পাশাপাশি সমস্যা সমাধানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে আটাব। 30,000 টাকার টিকিট 1 লক্ষ বা 1,20,000 টাকাও আমরা জেনেছি যে বিক্রি হয়েছে। এক্ষেত্রে এয়ারলাইন্সগুলোই কিন্তু ভাড়াটা নির্ধারণ করে, এটা দায় এয়ারলাইন্সকে নিতে হবে। পাশাপাশি যদি কোনো এজেন্সি এখানে জড়িত থাকে তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিতে পারে। যদি মালয়েশিয়ান সরকারকে অনুরোধ করে এই সময়সীমাটাকে আরেকটু বাড়িয়ে নেওয়া যায়, সেই উদ্যোগটা নেওয়া উচিত। 4 বছর বন্ধ থাকার পর 2022 সাল থেকে কর্মী নেওয়া শুরু করে মালয়েশিয়া, যা বন্ধ হলো আবারও। প্রবাসী কর্মীদের বলা হয় রেমিটেন্স যোদ্ধা, কিন্তু যুদ্ধক্ষেত্রে যেতে তাদের পদে পদে ভোগান্তিতে পড়তে হয়। কর্মীদের নিঃস্ব করে টাকার পাহাড় গড়ে সিন্ডিকেট, তারা থাকে ধরাছোঁয়ার বাইরে, যেন দেখার কেউ নেই। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। এমপি আনার হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহিনও কাঠমান্ডুর মাটি ব্যবহার করে অন্য দেশে চলে গেছে বলে জানিয়েছেন ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ। সকালে নেপালের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি একথা জানান। প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন এছাড়া প্রতিনিধি দলে ডিবির 2 জন কর্মকর্তা এবং পুলিশ সদর দপ্তরের 1 জন কর্মকর্তা রয়েছেন। সিয়াম নামে কোনো আসামি নেপালে গ্রেফতার আছে কিনা জানতে চাইলে ডিবি প্রধান বলেন, সিয়াম সহ বেশ কয়েকজনের বিষয়ে আমরা ইন্টারপোলকে চিঠি দেওয়া হয়েছে। যেসব আসামি নেপালে থাকবে তাদের গ্রেফতার করার জন্য কাঠমান্ডু পুলিশকে অনুরোধ জানানো হয়েছে বলেও জানান তিনি। এরই ধারাবাহিকতায় মামলা তদন্ত কার্যক্রম পরিচালনার জন্য নেপাল পুলিশের সঙ্গে কথা হবে বলে জানান ডিবি প্রধান। আসছে প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট। সংকুচিত বাজেটেও ঋণ পরিশোধে বরাদ্দ বাড়ছে। 38 ভাগ বেড়ে ঋণের সুদ পরিশোধে 1,29,000 কোটি টাকা বরাদ্দ হতে পারে। চলতি অর্থ বছরে প্রথম 10 মাসে উন্নয়ন সহযোগীদের দেয়া ঋণের সুদ আসল সহ প্রায় 40,000 কোটিরও বেশি অর্থ পরিশোধ করেছে বাংলাদেশ। অর্থনীতিবিদরা বলছেন, আগামী দিনে বিদেশি ঋণ পরিশোধের হার বাড়লেও সক্ষমতা থাকায় ভয়ের কিছু নেই। শারফুল আলমের রিপোর্ট। দেশি বিদেশি ঋণে চলছে দেশের অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ। বিভিন্ন সময় নিয়ে ঋণের পরিশোধের চাপও বাড়ছে।
চলতি অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত 10 মাসে বিদেশি ঋণের সুদ আসল সহ পরিশোধের পরিমাণ 281 কোটি 18 লাখ ডলার বা 30,923 কোটি 63 লাখ টাকা। গত অর্থবছরের একই সময়ে ঋণ পরিশোধের এই পরিমাণ ছিল 19,248 কোটি টাকা। বছরের ব্যবধানে 11,675 কোটি 4 লাখ টাকা ঋণ পরিশোধ বেড়েছে। ইআরডির তথ্য অনুযায়ী গত 10 মাসে মোট ঋণের মধ্যে আসল 18,297 কোটি টাকা আর বাকি 12,626 কোটি সুদ বাবদ পরিশোধ করেছে সরকার। এ অবস্থায় বাজেটে ঋণ পরিশোধের হার বাড়লেও এ নিয়ে চিন্তার কিছু নেই বলে মনে করেন বিশ্লেষকরা। ব্যবসা বাণিজ্য খাতে, শিল্প খাতে এর একটা প্রভাব আসাটাই স্বাভাবিক। এখন সেটা আমরা পরিষ্কার বুঝতে পারবো মাননীয় অর্থমন্ত্রী বাজেটে কি আনেন তার উপরে। ঋণের পরিমাণটা বাড়বে, তখনই আমার ধারণা সরকার বাধ্য হবেন করের উপরে সেটাকে খানিকটা সমন্বয় করতে। আমাদের দেখতে হবে যে কোন সেক্টরে আমরা বিদেশি বিনিয়োগটা আনবো, কোন সেক্টরে আমরা আনবো না। সেখানে একটা ক্লিয়ার ডিমার্কেশনটা আমার মনে হয় এই বাজেটে আনা উচিত। চলতি অর্থবছরে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে 724 কোটি ডলারের ঋণের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় 43 ভাগ বেশি। আগামী দিনগুলোতে বিদেশি ঋণ পরিশোধের হার বাড়তে থাকবে। তবে বিদেশি ঋণ নিয়ে বাস্তবায়ন হওয়া প্রকল্প থেকে এরই মধ্যে আয় আসতে শুরু করেছে। চলমান প্রকল্পগুলো দ্রুততার সাথে শেষ করার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। পাইপলাইনে যে 50 বিলিয়ন ডলারের বেশি লোন আটকে আছে, সেইটা বরং নতুন করে কেমন করে আমরা প্রজেক্ট করে কিংবা প্রজেক্টটা মনিটর করে ওইখান থেকে লোন নিতে পারি। কারণ এগুলোর রেট অফ ইন্টারেস্ট খুবই কম, 1-2% মধ্যে আমাদের রেট অফ ইন্টারেস্ট। এখনও ফরেন লোনের যে পরিমাণ এবং এটার যে রিপেমেন্ট যেটা করতে হয় জিডিপির রেশিও হিসেবে কিন্তু ফরেন লোন এখনও 20% কাছাকাছি বা কম। আমি মনে করি সঞ্চয়পত্রটা রিভাইভ করা উচিত, ব্যক্তির লোন, কারণ এটার পরিমাণ লম্বা। রেমিটেন্স যতক্ষণ চাঙ্গা থাকবে এই টাকা দিতে আমাদের খুব বেশি অসুবিধা নয়। একই সঙ্গে আমাদের এক্সপোর্ট খাতটাকেও চাঙ্গা রাখতে হবে। উন্নয়ন প্রকল্পের সব কাজ শেষ হলে বিদেশি ঋণ পরিশোধে সমস্যা হবে না বলে মনে করছেন অনেকেই। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। আজ থেকে ফের বাড়ল জ্বালানি তেলের দাম। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে প্রতি মাসে জ্বালানি তেলের নতুন মূল্য সমন্বয়ে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এতে ডিজেল ও কেরোসিনের বিদ্যমান মূল্য লিটার প্রতি 75 পয়সা বাড়িয়ে 107 টাকা 75 পয়সা, পেট্রোলের দাম 2.5 টাকা বাড়িয়ে 127 টাকা এবং অকটেনের দাম 2.5 টাকা বাড়িয়ে 131 টাকা নির্ধারণ করা হয়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও মার্কিন ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়ছে। উপজেলা নির্বাচনকে ঘিরে খুলনায় ভোটারদের মাঝে নেই কোনো নির্বাচনী আমেজ। প্রার্থীদের সিংহভাগ সরকার দলীয় হওয়ায় নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা প্রায় নেই বললেই চলে। সে কারণে উৎসাহ কম স্থানীয়দের মাঝে। আগামী 5 জুন বটিয়াঘাট, দাকোপ ও রূপসা উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 36 জন প্রার্থী। খুলনা থেকে এস.এম. হাবিবের রিপোর্ট, জানাচ্ছেন মুস্তাফিজুর রহমান। ভোটের দিন যত ঘনিয়ে আসছে তত নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা। তবে প্রায় সব কজন প্রার্থী সরকার দলীয় হওয়ায় জমে ওঠেনি নির্বাচনী মাঠ। খুলনার বটিয়াঘাট, দাকুপ ও রূপসা উপজেলায় নির্বাচনে চেয়ারম্যান পদে 16 জন, ভাইস চেয়ারম্যান পদে 10 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 10 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি যদি এখানে নির্বাচিত হতে পারি, এই যুব সমাজকে যাতে আবার সেই আগের জায়গায় ফিরিয়ে আনা যায়, সকল অপরাধ এবং মাদকাসক্ত থেকে তাকে ফিরিয়ে আনার জন্য আমি আমার পরিষদের থেকে সর্বপ্রকার চেষ্টা করব। রাস্তাঘাট খুবই অবহেলিত, এ এলাকার অনেক এলাকায় পানির সমস্যা, সেখানে 12 মাস পানি কিনে খাওয়া লাগে। এই অবহেলিত উপজেলাকে যাতে একটা স্মার্ট উপজেলা বানানো যায় সেই লক্ষ্যে আমি নির্বাচন করতেছি। বিগত দিনের জনপ্রতিনিধিদের নিয়ে এলাকাবাসীর আছে মিশ্র প্রতিক্রিয়া। তাই যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে এলাকার মাদক ও সন্ত্রাস নির্মূলের আশা ভোটারদের। রাস্তাঘাট তো খালি কয় আগে যে করব, অমুক করবো, সমুক করবো, কিছু কর না। এই যে আমার মতন মানুষ বহু কিছু পায়, কই আমার তো কেউ কাউন্সিলে 1 কেজি চাউলও দেয় না বছরে। ভোটের আগে তো পায় বোধন ধরে, বাবা একটা ভোট দেবেন বাবা, আমরা অনেক কিছু করবো, সমক
করে কিছু, ভোট হয়ে গেলে তো আর মনে থাকে না। গরিব দুঃখীদের পাশে দাঁড়াবে, আমরা তাকেই ভোট দেব। এদিকে নির্বাচনী ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করার কাজ শেষ হয়নি বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। এই 3 উপজেলায় ভোটার রয়েছেন 4,51,697 জন। 148টি ভোট কেন্দ্রে প্রয়োগ করবেন তাদের ভোটাধিকার। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সুন্দরবনের মাছ ও প্রাণীর অবাধ বিচরণ ও প্রজনন সুরক্ষায় আজ থেকে 31 আগস্ট পর্যন্ত 3 মাসের জন্য সুন্দরবনের প্রবেশদ্বার বন্ধ করা হয়েছে। এই সময় পর্যটক প্রবেশ, সাধারণ মানুষের চলাচল সহ সুন্দরবনের নদী খালে মাছ ধরা নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞার সামনে রেখে গহীন সুন্দরবন থেকে লোকালয়ে ফিরে এসেছেন উপকূলীয় অঞ্চলের বনজীবী হিসেবে পরিচিত জেলে, বাওয়ালি ও মোমালরা। বন বিভাগের তথ্য অনুযায়ী সুন্দরবনে মৎস্য সম্পদ রক্ষায় সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা পরিকল্পনার সুপারিশ অনুযায়ী 2019 সাল থেকে প্রতি বছরের 1 জুলাই থেকে 31 আগস্ট পর্যন্ত 2 মাস সুন্দরবনের সব নদী ও খালে মাছ আহরণ বন্ধ থাকত। 2022 সালে মৎস্য বিভাগের সঙ্গে সমন্বয় করে এই নিষেধাজ্ঞা 1 মাস বৃদ্ধি করা হয়েছে। সিরাজগঞ্জের বহুলিতে ট্রাক চাপায় সিএনজি চালিত অটোরিকশার 2 যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় অটোরিকশার চালক সহ 3 জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল রাতে সিরাজগঞ্জ রায়গঞ্জ আঞ্চলিক সড়কের বহুলি ইউনিয়নের আলমপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার মুক্তারগাতি গ্রামের মাওলানা আবু তালহার ছেলে সাদ ও রায়গঞ্জ উপজেলার হাট পাঙ্গাসী গ্রামের মৃত যোগেশ চন্দ্র বসুর ছেলে মহাদেব চন্দ্র সাহা। আর আহতরা হলেন দুর্ঘটনায় মারা যাওয়া যোগেশ চন্দ্রের স্ত্রী ঝর্ণা রানী এবং বহুলি গ্রামের শাহ আলম। বাকি একজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে যাত্রীবাহী একটি সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দিয়ে ট্রাকটি পালিয়ে যায়। আন্তর্জাতিক 7ম দফার ভোট নেওয়ার মধ্য দিয়ে শেষ হতে চলেছে ভারতের 18তম লোকসভা নির্বাচন। স্থানীয় সময় সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। একটানা চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। শেষ দফায় 7টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 57টি আসনে ভোট গ্রহণ চলছে। এর মধ্যে রয়েছে বিহারের 8টি, ঝাড়খণ্ডের 3টি, ওড়িশার 6টি, উত্তরপ্রদেশের 13টি, পশ্চিমবঙ্গের 9টি এবং চণ্ডীগড়ের 1টি আসন। এছাড়া পাঞ্জাব ও হিমাচল প্রদেশের সব আসনেই ভোট গ্রহণ চলছে। মোট প্রার্থীর সংখ্যা 907 জন। যদিও এই দফার সবার নজর নরেন্দ্র মোদীর কেন্দ্র বারাণসীর দিকে। গত 19 এপ্রিল শুরু হয় বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতের লোকসভা নির্বাচন। 7 ধাপের মধ্যে এ পর্যন্ত 6 ধাপে ভোট গ্রহণ হয়েছে 486 আসনে। খেলার খবর, নেইমারের দল আল হিলালের কাছে টাই ব্রেকারে হেরে আরও একটি শিরোপা জয় থেকে বঞ্চিত হল ক্রিস্টিয়ানো রোনালদোর দল আল নাসর। সৌদি প্রো লিগের পর আল নাসরকে পরাজিত করে কিংস কাপের শিরোপাও ঘরে তুলল তারা। জেদ্দার কিংস আবদুল্লাহ স্পোর্টস সিটিতে হাই ভোল্টেজ এই ফাইনালের 7 মিনিটে মিত্রোভিচের গোলে লিড নেয় আল হিলাল। তবে 87 মিনিটে আলী আল বোহাইলি লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পরের আইমান ইয়াহিয়া ম্যাচের সমতা ফেরান। খেলা শেষে যোগ করা প্রথম সময়ের প্রথম মিনিটে কাইদু কলিবালি দ্বিতীয় হলুদ কার্ড পেলে 9 জন নিয়ে খেলতে হয় আল হিলালকে। অতিরিক্ত সময়ে কোনো গোল না হলে খেলা গড়ায় টাই ব্রেকারে। পেনাল্টি শুট আউটে আল নাসরকে 5-4 ব্যবধানে হারিয়ে বিজয়ের হাসি হাসে নেইমারের দল আল হিলাল। এই নিয়ে 11 বার কিংস কাপ জিতল তারা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।